সেনাপ্রধান যে ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, যেমন ধরেন ফার্স্ট পার্সনে, যে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম, এটা শুনতে ভালো শোনা যায় না। এটা শুনতে মনে হয় যে খুব পাওয়ারফুল, ক্ষমতাশালী কেউ কথা বলতেছেন। উনি যদি প্রফেশনাল জেনারেল হন, তাহলে এই আমাদের দেশ তো এখনো, আমাদের দেশ তো একটা সিভিল গভর্নমেন্টের আন্ডারে চলতেছে, তাই না? উনি তো অন্তর্বর্তী সরকার অধীন দায়িত্ব পালন করতেছেন। তো এই ল্যাঙ্গুয়েজ আমরা সামটাইমস হাসিনাকে বলতে শুনছি। এই বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ইন্ডিয়াতে গিয়ে তার চাকরির বিনিময়ে সে হাসিনাকে ক্ষমতায় এনেছে। তো তাহলে শুধু পলিটিশিয়ানরা দায়ী হলো কেন? তো সেনাপ্রধান কি ধোয়া তুলসী পাতা হলো? কেউ যদি এটাকে বলেন যে এটা ফুল স্টপ, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অ্যাকসেপ্টেবল। কারণ আপনি ফুল স্টপ বললে তাহলে তো এই যে সন্দেহ মানুষের মনে বিডিআর নিয়ে, এই সন্দেহটা থেকেই যাবে। এটা এরকম সন্দেহ থেকে গেলে রাষ্ট্র এগোতে পারবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ইন্ডিয়াতে গিয়ে তার চাকরির বিনিময়ে সে হাসিনাকে ক্ষমতায় এনেছে। তো তাহলে শুধু পলিটিশিয়ানরা দায়ী হলো কেন? তো সেনাপ্রধান কি ধোয়া তুলসী পাতা হলো? কেউ যদি এটাকে বলেন যে এটা ফুল স্টপ, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অ্যাকসেপ্টেবল। কারণ আপনি ফুল স্টপ বললে তাহলে তো এই যে সন্দেহ মানুষের মনে বিডিআর নিয়ে, এই সন্দেহটা থেকেই যাবে। এটা এরকম সন্দেহ থেকে গেলে রাষ্ট্র এগোতে পারবে না। এবার আসি আমি সামরিক বাহিনীর ইমেজ। কারণ কোনো ন্যাশনাল ডক্ট্রিন কাজ করবে না যদি না বাংলাদেশের সব জনগণ তার সেনাবাহিনীকে নিজের সেনাবাহিনী মনে না করে। তারা যদি গর্ব অনুভব না করে তার সেনাবাহিনীর জন্য। ইসরায়েলে দেখেন, ইসরায়েল এত অন্যায় করছে গাজাতে এবং ওয়েস্ট ব্যাংকে, এবং এত তারা আন্তর্জাতিক আইন ভাঙছে, ওয়ার ক্রাইম করছে, কিন্তু ইসরায়েলের জনগণ একদম চোখ বন্ধ করে ইসরায়েল আর্মি তারা কোনো অপরাধী করতে পারে না। এমনকি ইসরায়েলের মিডিয়াতে আপনি এটা কোনো সমালোচনা দেখবেন না। অথচ মানে এরকম জঘন্য ওয়ার ক্রাইম কল্পনা করা যায় না। তো আমরা ওয়ার ক্রাইমটাকে পছন্দ করছি না, অবশ্যই কোনো মানে কি বল বিবেক সম্পন্ন মানুষ ওয়ার ক্রাইমকে সাপোর্ট করতে পারে না। কিন্তু ইসরায়েলের মানুষ যে তাদের সেনাবাহিনীকে কতটা ওন করে, এটা কিন্তু একটা শেখার বিষয়। তো বাংলাদেশে এটা হলো না কেন? বাংলাদেশে এটা না হওয়ার কারণটা কি? একসময় তো ছিল রে ভাই। তো একসময় তো সেনাবাহিনী বলার আগে আমরা 10 বার দেশপ্রেমিক বলে তারপরে সেনাবাহিনী বলতাম, এবং এটা জোর করে বলাতে হতো না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে বলতো যে দেশপ্রেমিক সেনাবাহিনী। এটা আমি দেখেছি সেনাবাহিনীর প্রতি কি কতটা মমতা, কতটা ভালোবাসা, কতটা গর্ব বাংলাদেশের ছিল। তাহলে এটা ইমেজ ক্রাইসিস কবে থেকে শুরু হলো? 111 ভাই, হিস্ট্রির দিকে আসেন। 111 থেকে আপনার জনগণের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হলো। 111 কেন তৈরি হলো এটা নিয়ে আমরা আর একটা সেমিনার করতে পারি, সেই আলোচনায় আমি যাচ্ছি না, এটা অনেক লম্বা আলোচনা। এখানেই আমি ফারুককে বলছি যে ফারুক ইজ রং, যে শুধুমাত্র পলিটিশিয়ানরা দায়ী। এই বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ইন্ডিয়াতে গিয়ে তার চাকরির বিনিময়ে সে হাসিনাকে ক্ষমতায় এনেছে। তো তাহলে শুধু পলিটিশিয়ানরা দায়ী হলো কেন? তো সেনাপ্রধান কি ধোয়া তুলসী পাতা হলো? মইনুল আহমেদ প্রণব মুখার্জির সাথে মিটিং করে সে বলেছে হাসিনাকে ক্ষমতায় আনবে, তার বিনিময়ে তাকে আর্মি চিফ রাখা হবে। এটা প্রণব মুখার্জি নিজের বইতে লিখে গেছে। এখন যতই প্রণব মুখার্জি মারা যাওয়ার পরে বলুক যে না এটা মিথ্যা কথা, তো তুমি এতদিন বলো নাই কেন এটা মিথ্যা কথা? এই বইটা আজকে বই না তো, এতদিন তো চুপ করে ছিল তুমি, এখন তুমি বলতেছো না আমি এটা করি নাই। সুতরাং শুধু পলিটিশিয়ান না, আর্মির মধ্যে, আরে ভাই মীর জাফর কে ছিল? মীর জাফর তো সেনাবাহিনী প্রধান ছিল নাকি? মীর জাফর তো আর কোনো সিভিলিয়ান ছিল না। মীর জাফর ওয়াজ দ্য চিফ অফ আর্মি স্টাফ অফ সিরাজউদ্দৌলা। এটা যেন আমরা ভুলে না যাই যে মীর জাফর কে ছিল। তো সুতরাং প্রশ্ন ওটা না আর্মি না সিভিলিয়ান, মানে দেশদ্রোহী, ওই বিতর্কের কোনো প্রয়োজন নাই। দেশদ্রোহী সেনাবাহিনীও হতে পারে, দেশদ্রোহী হাসিনাও হতে পারে। হাসিনা তো আর্মি, হাসিনা তো পলিটিশিয়ান, আই এগ্রি উইথ ইউ। কিন্তু পয়েন্ট হলো যে আর্মির যে, আপনি চিন্তা করেন, আমরা এরকম ওপেনলি বলা শুনেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি রয়ের অফিস আছে ক্যান্টনমেন্টে, ওপেন সিক্রেট। সব বাংলাদেশের জনগণ আলোচনা করে যে ক্যান্টনমেন্টে রয়ের অফিস আছে। এই পর্যায়ে যাবে কেন একটা বিশেষ সেনাবাহিনী? এই পর্যায়ে গেল কেন? এই পর্যায় থেকে উত্তরণের জন্য কোনো জেনারেল সাহেব চেষ্টা করলেন না, কোনো আর্মি চিফ বললেন না, জনগণের সাথে অ্যাড্রেস করলেন না কেন যে না এটা আপনারা এই ধরনের একটা গুজব আছে কিন্তু এটা সর্বমিথ্যা, দরকার হলে আপনারা ডিজিএফআই দেখে যান।
এটাই তো রিউমার ছিল যে ডিজিএফআই এর একটা ফ্লোরে নাকি রয়ের অফিস আছে। এই রিউমার তো আমরা বিদেশে বসে শুনেছি, বাংলাদেশে শুনেছি। তো এগুলো তো ক্ল্যারিফাই করা দরকার ছিল যে এগুলো সত্য না মিথ্যা। আয়নাঘর কারা তৈরি করেছে? আয়নাঘর তো আর্মি তৈরি করেছে। র্যাবের আয়নাঘরে তো আমি ছিলাম রে ভাই, র্যাবের আয়নাঘরে আমি ছিলাম। এই ইয়ের উল্টো দিকে, এয়ারপোর্টের উল্টো দিকে যে আয়নাঘর, আমার চোখের সামনে ভাসে তো। র্যাব হেডকোয়ার্টার আয়নাঘরে আমার চোখের সামনে ভাসে, যে কোতের উপরে দোতলার মধ্যে আয়নাঘর, আমার চোখের সামনে ভাসে তো এটা যেমন। তো এটা কারা করেছে? এবং আমাকে যে ইন্টারোগেট করেছিল সেটা একজন মেজর ছিল, তো সেটা আর্মির লোক, টিএফআই। তো তাহলে এই কাজগুলো আর্মি করেছে তো। তো ইমেজ ক্রাইসিস তো এমনি এমনি হয় নাই বাংলাদেশের লোকের, জনগণের সাথে দূরত্ব তো এমনি এমনি তৈরি হয় নাই। তো কাজেই এখন আমাদের উচিত অতীতের তিক্ততা নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে আগানো। কিন্তু ভবিষ্যতের দিকে আগাতে হলে দুই দলকেই তো আগাতে হবে, একাতে তো তালি বাজবে না। সুতরাং সেনাবাহিনীরও আমি বলবো যে সেনাবাহিনীরও উচিত এই এত ডিফেন্সিভ না হয়ে যা অন্যায় হয়েছে এটা স্বীকার করে নেওয়া, স্বীকার করে নিয়ে বলা যে ভাই ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এটার থেকে আমরা শিক্ষা নিয়েছি, ভবিষ্যতে আমরা এর মধ্যে নাই। এবং এখানে আমি হাসান নাসির সাহেবের প্রস্তাব সমর্থন করি যে র্যাবে আর্মি আসার কোনো প্রয়োজন নাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন লাগবে আপনার ল অ্যান্ড অর্ডারের জন্য, সেটা পুলিশের মধ্যে থেকেই হবে। প্রয়োজন হলে আর্মি ট্রেনিং দেবে তাদেরকে, কিন্তু আর্মির অফিসারকে ডেপুট করার কোনো প্রয়োজন নাই। কারণ আর্মির অফিসারকে ডেপুট করে তাকে আপনি একটা মানে বিতর্কিত বানিয়ে দিচ্ছেন। আমরা কেন আমাদের সেনাবাহিনী অফিসারদের বিতর্কিত বানাবো? আমরা তো সেনাবাহিনী অফিসারদের নিয়ে গর্ব করতে চাই। অ্যান্ড বাংলাদেশ সেনাবাহিনী ইজ ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক ইন ইন্টারন্যাশনাল পিস মিশন। আমরা উই আর দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর। তো এটা তো একটা গর্বের ব্যাপার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। তো সেটা আমরা বাংলাদেশের মধ্যে আমরা কেন রাখতে পারবো না, সেটাই হচ্ছে প্রশ্ন। তো আমার মনে হয় যে সময় এসছে, যেহেতু আফটার দ্য জুলাই রেভলিউশন আমাদের ন্যাশনাল ইউনিটির একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু এই ইউনিটির জায়গায় কেউ কাউকে হুমকি দিয়ে এই ইউনিটি আপনি নষ্ট করবেন, এই ইউনিটি হবে না, হুমকি দিয়ে আপনি ইউনিটি করতে পারবেন না। কে কাকে হুমকি দিচ্ছে? সবই তো বাংলাদেশের নাগরিক। আপনি যে পদেই থাকেন বা যে মন্ত্রী বা যে আর্মি বা যে প্রেসিডেন্ট হন না কেন, সবাই তো বাংলাদেশের নাগরিক। কাজেই একে অপরকে হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নাই। উচিত যেটা, একে অপরের ভুল স্বীকার করে এবং আমাদের ইউনাইটেড, যেমন আর্মি চিফ সেটা ইউনাইটেডের কথা বলেছেন যে ঐক্যবদ্ধ থাকা দরকার। অ্যাবসলিউটলি আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, কিন্তু ঐক্যবদ্ধ থাকার জন্যে আপনার যখন আহ্বান জানাবো আমি আপনাকে ঐক্যবদ্ধ থাকার, তখন আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডিফারেন্ট হতে হবে। আমার ল্যাঙ্গুয়েজ যদি আমি আপনাকে ডিকটেট করি, তাহলে তো তখনই ঐক্যের সম্ভাবনা বিনষ্ট হয়ে যাবে। তো সুতরাং এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের স্মরণে রাখা দরকার। ফাইনালি রিগার্ডিং বিডিআর, যেটা দুর্ভাগ্যজনক যে বিভৎস হত্যাকাণ্ড হয়েছে 2009, এটা আমরা সবাই ব্যথিত হয়েছি এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছে। এটা তো বোঝাই গেছে যে তারপর থেকেই আপনার ডিফেন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেই বিডিআরের পর থেকে। এবং আমি মনে করি এটার একটা প্রপার বিচার হওয়া দরকার। কেউ যদি এটাকে বলেন যে এটা ফুল স্টপ, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অ্যাকসেপ্টেবল। কারণ আপনি ফুল স্টপ বললে তাহলে তো এই যে সন্দেহ মানুষের মনে বিডিআর নিয়ে, এই সন্দেহটা থেকেই যাবে। এটা এরকম সন্দেহ থেকে গেলে রাষ্ট্র এগোতে পারবে না। সুতরাং আমরা যাতে ঐক্যবদ্ধ হতে পারি, মানুষের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়াটা জরুরি। তো আমি আশা করব যে এখন যে একটা তদন্ত কমিশন হয়েছে আমার বিডিআরের, সেই তদন্ত কমিশন একটা মানে এই যে গ্রে এরিয়া যেগুলো আছে, যে সন্দেহের বিষয়গুলি আছে, সেগুলো তারা নিরসন করতে সক্ষম হবে, আমি আশা করব। অ্যান্ড উই আর রেডি টু সাপোর্ট। অনেকক্ষণ আলোচনা শুনলাম আমরা, 2 ঘন্টা, এবং মাইক্রো এবং ম্যাক্রো দুই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং শুনেছি। আমি পুরো আলোচনাটাকে 2 ভাগে ভাগ করতে চাই। একটা ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন, যেটা আজকের সাবজেক্ট আমাদের, আর দ্বিতীয় একটা বিষয় আমি বলতে চাই যেটা হয়তো একসময় ট্যাবু ছিল, আমরা বলতে পারতাম না, কিন্তু এখন বলা দরকার। সেটা হলো ইমেজ ক্রাইসিস অফ ডিফেন্স ফোর্স। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন করবেন আর আপনার ডিফেন্স ফোর্সের ইমেজ ক্রাইসিস থাকবে, এটা হতে পারে না। সুতরাং ইমেজ ক্রাইসিস ব্যাপারটাকে পাশ কাটিয়ে ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন করবার কোনো সুযোগ নেই। তো আমি ইমেজ ক্রাইসিসে একটু পরে আসবো। প্রথমে আমি একটু ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন নিয়ে আমার বোঝাটা একটু বলতে চাই, শেয়ার করতে চাই আপনাদের সাথে। প্রথম কথা হলো যে বাংলাদেশের এখন যে রিফর্ম নিয়ে আলোচনা চলছে, সেটার একটা সুরাহা না হলে এই বাংলাদেশের সিকিউরিটি ডক্ট্রিন তৈরি করা যাবে না। কারণ এই রিফর্মের একটা রেজাল্ট আমরা দেখতে চাই, রিফর্মের একটা রূপ দেখতে চাই। তো আমার কাছে যেটা মিসিং মনে হচ্ছে, এই যে রিফর্ম নিয়ে এত আলোচনা, এত কমিশন, সেটা নিয়ে তর্ক বিতর্ক, কোনো বিরোধী দল বা রাজনৈতিক দল পছন্দ করছে, কেউ বলছে আমরা করবো, আপনারা এখন চলে যান, রিফর্মের দরকার নাই, আর কেউ বলছে মিনিমাম রিফর্ম করে তারপরে আমরা যাব, এই ধরনের বিতর্ক চলছে। কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গেছে, আমার ব্যক্তিগত ধারণা, আপনারা এটার সাথে একমত নাও হতে পারে।
আমার মনে হয় যে বাংলাদেশের যে সিস্টেম অফ গভর্নমেন্ট, এটাকে পরিবর্তন না করে বাংলাদেশের কোনো রিফর্ম ফলপ্রসূ হবে না। আমি একটু চাঁচাছোলা কথা বলি, সবসময় আপনারা জানেন, এটাও আমি খুব সুইপিং রিমার্ক করলাম। কারণ হচ্ছে যে বাংলাদেশে যে সিস্টেমে রাষ্ট্র চলছে সেটাকে আমরা বলি ওয়েস্টমিনস্টার স্টাইল অফ গভর্নমেন্ট। এই ওয়েস্টমিনস্টার স্টাইল অফ গভর্নমেন্ট আমাদেরকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এবং হাসিনা যে 3 বার ভুয়া নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে পারলো, এটা শুধুমাত্র ওয়েস্টমিনস্টার স্টাইল অফ গভর্নমেন্টের। সেনা প্রধান যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, যেমন ধরেন ফার্স্ট পার্সনে, যে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম, এটা শুনতে ভালো শোনা যায় না। এটা শুনতে মনে হয় যে খুব পাওয়ারফুল, ক্ষমতাশালী কেউ কথা বলতেছেন। উনি যদি প্রফেশনাল জেনারেল হন, তাহলে এই আমাদের দেশ তো একটা সিভিল গভর্নমেন্টের আন্ডারে চলতেছে, তাই না? উনি তো অন্তর্বর্তী সরকার অধীন দায়িত্ব পালন করতেছেন। তো এই ল্যাঙ্গুয়েজ আমরা সামটাইমস হাসিনাকে বলতে শুনছি। তো এই ল্যাঙ্গুয়েজ এখানে থাকা উচিত না। উনি কয়েকটা ভালো কথা বলছেন। একটা হলো উনি জাতীয় ঐক্যের কথা বলছেন, যে আমাদের সবার জাতীয় ঐক্য লাগবে। এটা তো অসাধারণ কথা। তা আমি সেনাবাহিনী প্রধানের বক্তব্য শুনতেছিলাম, প্রায় 9-10 মিনিটের একটা ক্লিপ আমি শুনেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথম হলো শেখ হাসিনার পতনের পরে আমরা যে ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি, তো সেখানে এই ট্রানজিশনের যারা এখন পার্ট, যেমন ধরেন রাজনৈতিক দলগুলো একটা পার্ট, সেনাবাহিনী একটা পার্ট, আমাদের যে অন্তর্বর্তী সরকার তারা একটা পার্ট, যারা নাগরিক অ্যাক্টিভিস্ট তারা একটা পার্ট, নতুন রাজনৈতিক উদ্যোগের মধ্যে যারা আছে তারা একটা পার্ট। তো আমি প্রথমে অ্যাকনলেজ করব যে এই সামগ্রিক ট্রানজিশনের সেনাপ্রধানও একটা পার্ট, যেহেতু উনি সেনাবাহিনীর এই ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করেন। তো সেই জায়গা থেকে ওনার অবজারভেশনকে আমি ওয়েলকাম করব। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আমি যদি উনি যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলোর ধরেন অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ অথবা শব্দ চয়ন, এটাকে একটু আপাতত বাদ দিয়ে বলি। আমি যদি কন্টেন্টে যাই, তাইলে পরে উনি কয়েকটা ভালো কথা বলছেন। একটা হলো উনি জাতীয় ঐক্যের কথা বলছেন, যে আমাদের সবার জাতীয় ঐক্য লাগবে। এটা তো অসাধারণ কথা। আমরা সবাই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে এটা বলে আসতেছি যে ট্রানজিশন পিরিয়ডটা ওভারকাম করার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য লাগবে। এখানে আমরা যত বিভেদ তৈরি করবো তত আমরা পিছিয়ে পড়বো। এই জায়গায় আমি ওনার কন্টেন্টের সাথে অ্যাগ্রি করি। উনি বলছেন যে সেনাবাহিনী তার দায়িত্ব পালন শেষে এবং এই ট্রানজিশন শেষে ব্যারাকে ফেরত যেতে চায়। খুবই প্রফেশনাল কথা, কারণ সেনাবাহিনী তো লম্বা সময় আপনার এই ট্রানজিশন প্রসেসের মধ্যে থাকবে না। তাদের প্রফেশনাল ওয়েতে তাদের যেটা কাজ সামরিক বাহিনী, সেখানে ফেরত যাওয়া দরকার। এটা অত্যন্ত উনি ভালো কথা বলছেন। এরপর উনি বলছেন যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা নির্বাচন দেওয়ার জন্য সামনে এগিয়ে যাইতেছে এবং সেনাবাহিনী নির্বাচনে সহায়তা করবে। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের দিকে যাব। এটা অত্যন্ত ভালো এবং প্রফেশনাল কথা, আমি 100% এগ্রি করি। তো যেই জায়গায় একটু কনফ্লিক্ট আছে সেটা হচ্ছে যে উনি যখন বলছেন যে র্যাব, ডিজিএফআই সহ অনেকগুলো সংস্থার ব্যাপারে এখন তদন্ত হচ্ছে, এবং এই তদন্ত এমনভাবে আমাদের করা উচিত না যেন ইনস্টিটিউশনগুলো আন্ডারমাইন হয়। একাডেমিক লিডারের সাথে আমি এগ্রি করি, কিন্তু এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অনেকগুলো সরকারি সংস্থা শেখ হাসিনার এই 15-16 বছরের ফ্যাসিবাদের সময়ে তার প্রফেশনাল চরিত্র হারাইয়া একেবারে একটা মাফিয়া খুনি ইনস্টিটিউশনের মতো কাজ করছে। আপনি যদি র্যাবকে ধরেন, আয়নাঘরকে ধরেন, র্যাবের একজন অফিসারের ব্যাপারে আমি ফেসবুকে বেশ কয়েকজন ভুক্তভোগীর স্টেটমেন্ট দেখলাম। খুব সম্ভবত ভদ্রলোকের নাম আলেপ, উনি এসপি ছিলেন বা এরকম। তা আপনি যদি এই স্টেটমেন্টগুলো পড়েন যে কিভাবে সে তার নির্যাতন করছে, আয়নাঘরে ছিল, তাদের স্টেটমেন্টগুলো যদি পড়েন, তাহলে একটা গণতান্ত্রিক এবং মোটামুটি একটা ভালো সিস্টেমের মধ্যে এগুলো কখনোই হওয়া উচিত না। তো আমার তো মাঝে মধ্যে মনে হয় যে তাইলে কি আমাদের সেনাবাহিনী এবং র্যাবের মধ্যে আসলে কিছু সিস্টেম্যাটিক সাইকোপ্যাথ আছে, যারা কিলিং করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যে তাদের মধ্যে কোনো মানবিকতা নাই। তো এটা যদি এক্সিস্ট করে, তাহলে আমাদের তো সর্বপ্রধান কর্তব্য হলো এই জায়গা থেকে আমাদের ইনস্টিটিউশনগুলোকে বের করে নিয়ে আসা। ডিজিএফআই কেন আয়নাঘরের মতো এইরকম আপনি এই কনসেন্ট্রেশন ক্যাম্প এটা তার পরিচালনা করবে? র্যাব কেন একটা খুনি বাহিনী হয়ে উঠবে? তো এইখানে ইনস্টিটিউশনালিজম দরকার, এটা সত্য, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে এটা মানতে হবে যে আমাদের অনেকগুলো ইনস্টিটিউশন তার প্রফেশনাল চরিত্র হারায় ফেলছে এবং তারা স্রেফ ভাড়ায় খাটছে একটা রাজনৈতিক দলের। তো এই যারা এখানে ভাড়ায় খাটছে তাদেরকে যদি আমরা বিচারের সম্মুখীন না করি, প্রশ্নের সম্মুখীন না করি, জবাবদিহিতার সম্মুখীন না করি, তাহলে কিন্তু আমরা ট্রানজিশন পিরিয়ড আমরা ক্রস করতে পারবো না। তো এই জায়গাতে আমি জাস্ট একটুখানি তার সাথে দ্বিমত করব যে এই জায়গাটাকে যেন আমরা আন্ডারমাইন না করি, ন্যায় বিচারের প্রশ্নকে যেন আমরা আন্ডারমাইন না করি, এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যে রোগ হয়ে গেছে, রাষ্ট্রীয় সংস্থাগুলো যে ভাড়ায় খাটছে, রাষ্ট্রীয় সংস্থার মধ্যে যে সাইকোপ্যাথিক আচরণ হয়েছে, এটাকে যেন আমরা আন্ডারমাইন না করি। আর যেই জায়গায় আমি একটু আপত্তি করবো সেটা হচ্ছে সেটা প্রধান যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, যেমন ধরেন ফার্স্ট পার্সনে, যে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম, এটা শুনতে ভালো শোনা যায় না। এটা শুনতে মনে হয় যে খুব পাওয়ারফুল, ক্ষমতাশালী কেউ কথা বলতেছেন। উনি যদি প্রফেশনাল জেনারেল হন,
তাহলে এই আমাদের দেশ তো এখনো একটা সিভিল গভর্নমেন্টের আন্ডারে চলতেছে, তাই না? উনি তো অন্তর্বর্তী সরকার অধীন দায়িত্ব পালন করতেছেন। এইটা প্রথমত একটু পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, দ্বিতীয়ত আমি শব্দের ব্যবহার খুবই দৃষ্টিকটু। ইট লুকস লাইক দ্যাট সাম পাওয়ারফুল পিপল ইজ টকিং টু দেয়ার সাবজেক্ট। তো এই ল্যাঙ্গুয়েজ আমরা সামটাইমস হাসিনাকে বলতে শুনছি। তো এই ল্যাঙ্গুয়েজ এখানে থাকা উচিত না। উনি যদি জাস্ট কথাটা একটু ডিফারেন্টলি বলতেন যে আমরা যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি, আমরা সবাই যদি দায়িত্বশীল আচরণ করি এবং সামগ্রিকভাবে এটাকে উত্তরণের জন্য চেষ্টা করি, তাহলে আমার বোধহয় ল্যাঙ্গুয়েজটা ভালো হতো। আমি নট শিওর এটা ওনার ক্ষমতা প্রদর্শনের জায়গা থেকে অভিব্যক্তি, না শুধু হচ্ছে শব্দ চয়নের ক্ষেত্রে উনি ভুল করছেন, আই ডোন্ট নো। কিন্তু এই অ্যাটিটিউডটাকে আমি বলবো যে দ্যাট ওয়াজ নট রাইট। বাট আদারওয়াইজ আমি ওনার কন্টেন্টকে অ্যাপ্রিশিয়েট। ওকে, সো আপনাকে প্রশ্ন করতে চাই যে উনি যে বলছেন যে আপনারা নিজেদের মধ্যে বিভক্তি করবেন না, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, অন্যথায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, এটা কাকে উদ্দেশ্য করে বলেছেন? কে টার্গেট? আমার বোধ উনি রাজনৈতিক দল এবং যে সমস্ত ধরেন যে অর্গানাইজড রাজনৈতিক দল না, কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা সমাজে বিভিন্নভাবে এখন কাজ করতেছেন, প্রভাব বিস্তার করতেছেন, অ্যাক্টিভিজম করতেছেন, তাদেরকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।